ইস! আমি পাগল হয়ে যাচ্ছি। সবকিছু যেন দিন, দিন আমায় পাগল করে দিচ্ছে। বুঝতে পারছি না আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি কোনো সত্য ঘটনা, নাকি নিছক আমার মনের ভুল। কোনো কিছুই আমার মাথাতে আসছে না। এসব কেন আমার সাথে হচ্ছে? আমার স্বামী আমার কোনো কথাই বিশ্বাস করছে না। ভাবছে আমার সব মনের ভুল। কিন্তু এত সব ঘটনা কী করে আমার মনের ভুল হয়? মনের ভুল হলে হয়তো ১টা ২টো ঘটনা হবে। তাই বলে এত, এত ঘটনাকে তো আমি মনের ভুল বলে উড়িয়ে দিতে পারি না। তার উপর নতুন, নতুন বিয়ে, সব কিছু এলোমেলো লাগছে। মাথাটা পুরো ঝিম ধরে যাচ্ছে। কোনো কিছুর কূলকিনারা পাচ্ছি না। আমার স্বামী অরণ্য চাকরির সুবাদে আমি পাহাড়িলিতে আসি কিছুদিন যাবৎ। হুট করে পোস্টিং হওয়ায় ওইভাবে ভালো মন্দ বিচার না করে বাসা নির্বাচন করতে পারিনি। কোনো রকম তাড়াহুড়ো করে বাসাটা রাখা। আর সবচেয়ে বড় কথা, ওই এলাকায় এত কম দামে এত বড় বাসা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। বাসাটা এলাকা থেকে একটু দূর হলেও বাসাটা বেশ সুন্দর। বোঝাই যাচ্ছিল বাসাটা বেশ পুরনো। অনেক দিন এখানে কেউ থাকে না। তবে বাসাটা সাজিয়ে গুছিয়ে নিলে মন্দ হবে না। তার উপর দোতলা একটা বাসা, মাত্র ১,০০০ টাকায় ভাড়া। পানির দামে বাসাটা পেয়েছি। তাই আমি আর অরণ্য নিজেদের মধ্যে আলোচনা করে এ বাসাটায় উঠবো চিন্তা করলাম। রীতিমতো আমরা সব গুছগাছ করে বাসাটায় উঠি। বাসাটা প্রথম দিন ঢুকে বেশ অবাক হয়েছিলাম, কারণ বাসাটার ভেতরে অনেকগুলো অগুছালো আর ধুলি জমাট বাঁধা থাকলেও দোতলার একটা রুম বেশ পরিপাটিভাবে সাজানো ছিল। আমি রুমটা দেখে বেশ বিস্মিত হলাম। বাসাটায় এমন পরিপাটি রুম কিভাবে আসলো? বাসার মালিক থাকেন অন্য দেশে, আর বাসার কেয়ারটেকার বলল এ বাসায় অনেক দিন কেউ থাকে না, তাই সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এত পরিপাটি রুম কিভাবে আসলো? কিছুটা অবাক হয়ে রুমটার প্রবেশ করলাম। আরও অবাক হলাম, কারণ দেখলাম রুমটার ভিতরে একটা ফুলদানিতে তাজা ফুল রাখা, আর সে ফুলের মুহুর্মুহু গন্ধে যেন সারা ঘরে বিরাজ করছে। আমার কাছে ব্যাপারটা জানি কেমন লাগছিল। কিছুটা অবাক হয়ে পুরো রুমটা ঘুরে দেখলাম। মনে হলো এ কোনো রাজকন্যার ঘর। ভাবতে লাগলাম এখানে তাজা ফুল কে আনলো, আর এত সুন্দর করে কে গুছালো। রুম থেকে বের হয়ে আমি কিছুটা বিস্মিত নিয়ে অরণ্যকে ডাকতে গেলাম। অরণ্য, দেখে যাও। অরণ্য কিছু বিরক্তি স্বরে বলল, দেখছো তো আমি মালপত্র নামাচ্ছি, এখন ডাকছো কেন? একটু পরেই আসছি। আমারও কিছুটা অরণ্যের উপর রাগ হলো, কারণ আমি তো আর অকারণে ওকে ডাকিনি। ওর এরকম ব্যবহারের মাঝে মাঝে আমাকে কষ্ট দেয়। তাই রাগী কণ্ঠ নিয়ে ক্ষুব্ধ হয়ে বললাম, তুমি আসবা কিনা বলো, এখানে এসে একটু দেখে যাও। অরণ্য এবার বিরক্ত মাখা মুখ নিয়ে আমার কাছে আসলো আর বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? এতবার ডাকার কি আছে? আরে তুমি একটু এদিকে আসো আর দেখো, সারা বাড়ি অগোছালো থাকলে এই রুমটা কত সুন্দর করে গোছানো, কত পরিপাটি করে সাজানো। আর দেখো ফুলের গন্ধ যেন চারিদিকে মুমু করছে। আমার কেন জানি এ রুম দেখে বেশ অবাক লাগলো, কারণ এখানে তো কেউ থাকে না অনেক দিন যাবত। তাহলে রুমটা এত সুন্দর করে কে গোছালো? অরণ্য রুমটার দিকে তাকিয়ে আমার দিকে বেশ রাগী চোখ নিয়ে তাকালো। এতটা রাগ অরণ্যকে আমি আগে করতে দেখিনি। আমি বুঝলাম না অরণ্য কেন এত রাগী চোখ নিয়ে তাকালো। আমি কিছুটা আশ্চর্য হয়ে অরণ্যকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, কী হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? এত রাগ দেখানোর মানে কি? অরণ্য বেশ বিরক্ত হয়ে আমার কথার জবাব দিল, তুমি কি এই টাইমে আমার সাথে মশকরা শুরু করছো? কত কাজ বাকি, আর এখন আছো তুমি তোমার মশকরা নিয়ে? মেজাজটা গরম করে দিতেছো তুমি আমার। অরণ্যর কথাগুলো শুনে এর মানে ঠিক আমি বুঝতে পারলাম না। আমি কি এমন মজা করলাম? এতে মজারই বা কী দেখলো? আমি চটে গিয়ে উত্তর দিলাম, কি এমন মজা করলাম তোমার সাথে? তুমি এভাবে রেগে গেলে যে? রাখবো না তো হাসবো? রুমটার দিকে তাকিয়ে দেখো, তাহলেই বোঝা যাবে। আর আমি তো জানি তুমি ইচ্ছে করে এমন মজাটা করছো। আমাকে না রাখলে তোমার ভালো লাগে না, তাই না? সবসময় ফাজলামো করো। অরণ্যের কথা শুনে বেশ অবাক হয়ে আমি রুমটার দিকে তাকিয়ে দেখলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি দেখলাম রুমটা অন্য রুমের মতো ধুলোবালিতে লুটোপুটি খাচ্ছে। আমার মাথা কাজ করলো না, এটা কি করে হলো? আমি স্পষ্ট কিছুক্ষণ আগে দেখলাম রুমটা সাজানো গোছানো, আর এখন এমন কিভাবে হলো? বেশ অবাক হয়ে অরণ্যের দিকে ফিরলাম। খেয়াল করলাম অরণ্য নিচে চলে গেছে। বুঝতে পারলাম অরণ্য বেশ রেগে আছে। কিন্তু আমার মাথায় একটাই কথা আসছে না, রুমটা কিভাবে বদলে গেল? রুমটা তো বেশ সাজানো গোছানো ছিল। তাহলে এ রুমের এ অবস্থা হলো কেন? হতে পারে আমার মনে ভুল। তখন ব্যাপারটা পাত্তা না দিয়ে নিচে চলে গেলাম। খেয়াল করলাম অরণ্য এর মধ্যে সব মালপত্র গাড়ি থেকে নামিয়ে ফেলেছে। তারপর আমি আর অরণ্য বাড়ি পরিষ্কারের কাজে লেগে গেলাম। বাড়িটা বেশ ময়লা মাখা ছিল। বোঝাই যাচ্ছে বাড়িটা অনেক দিনে কেউ থাকেনি। বাড়ির মেঝেটা খেয়াল করলাম দামি মার্বেল পাথর দিয়ে করা। বাড়ির দেওয়ালটাও মার্বেল পাথর দিয়ে করা। কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর বাড়িটা এভাবে ফেলে রাখার মানে বুঝলাম না। ধুর, আমি বা এসব ভাবছি কেন?
এসব ভেবে আমার লাভটাই কি? বাড়ির মালিকের টাকা আছে, ফেলে রেখে গেছে, তাতে আমার কি? আমি এত সস্তায় বাড়ি পেয়েছি, এটাই অনেক। বাড়িটা পরিষ্কার করার পর বাড়িটা একদম চকচক করছিল। মনে হচ্ছিল এ বাড়িতে কেউ অনেকদিন থাকেই না। মনে হচ্ছে একদম নতুন একটা বাড়ি। পরিষ্কার করার পর বাড়িটা সুন্দর করে গোছাতে লাগলাম। ঠিক করলাম এই রুমটায় থাকবো, যে রুমটা নিয়ে আমার আর অরণ্যের মধ্যে একটু রাগারাগি হলো। তাই ঠিক করলাম ওই রুমটাতে থাকবো, আর ওই রুমটার অন্য অন্য রুম থেকে একটু বড়। আর দক্ষিণ দিকে একটা জানলা আছে, ওই জানলার পেছনে বাগানটাও দেখা যায়, আর হালকা বাতাস আসে যা মন ছুঁয়ে যায়। তাই রুমটা পেতে আমার জিনিসপত্র দিয়ে মন মতো গুছালাম। এদিকে ঘর গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেলে দুজনে বেশ ক্লান্ত। কিছু একটা খাওয়া দরকার। অরণ্য বলল, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। আমার কেন জানি না একা থাকতে মন চাচ্ছিল না, তার উপর সকালে ওই কাহিনী একটু ভয় ভয় লাগছিল। তাই আমি বায়না ধরে রইলাম আর বললাম, আমিও যাব তোমার সাথে। আমার একা একা ভয় লাগবে, এত বড় বাড়ি একা একা থাকবো কীভাবে? অরণ্য এবারও কিছুটা রাগ হলো আর বলল, এত রাতে বের হব তোমাকে নিয়ে? পাগল তুমি! এলাকার নতুন কাউকে চিনি না, কী থেকে কী হয়ে যায় বলা যায়? তুমি থাকো, আমি গিয়ে দেখছি কী আনা যায় খাওয়ার জন্য। আর ভয় কিসে? দরজা নক করে বসে থাকো, আর আমি আসলে দরজা খুলবো। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো, তুমি আর যেই আসুক দরজা খুলবে না। আমি এক চিলতে অভিমান নিয়ে মুখ ভার করে উত্তর দিলাম, আচ্ছা যাও, তুমি যা বলবে তাই হবে। অরণ্য বেশ বুঝতে পারলো আমার একটু অভিমান হয়েছে। যাবার আগে অরণ্য হুট করে একটা গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর চিল্লায় চিল্লায় বলতে লাগলো, অনা দরজাটা লাগিয়ে দিও, সাবধানে থেকো, আমি 10 মিনিটে ফিরে আসছি। অরণ্য এসব ছেলে মানুষের জন্য আমি ওর উপর রাগ করে থাকতে পারি না। যতই রাগ করি, দিন শেষে তার পাগলামির কাছে আমি হেরে যাই। আমিও এক ফুটো হাসি নিয়ে বললাম, এখনই লাগাচ্ছি, যাও তুমি। অরণ্য যাওয়ার সময় দরজাটা লাগাতে গেলাম, গিয়ে দেখলাম দরজা লাগানো। বুঝতে পারলাম না দরজাটা কে লাগিয়েছে। এসব কি হচ্ছে আমার কাছে? হুট করে খেয়াল করলাম একটা ছায়া দরজার সামনে ভাসছে। পেছন ফিরে দেখলাম কেউ নেই। আবার দরজার দিকে তাকিয়ে আমি যা দেখলাম, আমার মাথাটা যেন ঘুরে গেল। খেয়াল করলাম এবার দুইটা ছায়া, একটা ছোট আর একটা বড়। আমি আবারও পিছনে ফিরলাম, খেয়াল করলাম কেউ নেই। এবার অনেকটা ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছে আমি কোনো রহস্যের ধাঁধায় পড়ে গেছি। মাথাটা খুব ব্যথা করছে। এদিকে দরজা কে লাগালো চিন্তায় যেন মাথা ব্যথা আরও বাড়ছে। হয়তো ব্যথার কারণে এরকম ছায়া দেখছি। এক কাপ চা খেতে পারলে ভালো হতো। মনে মনে যা ভাবলাম তাই করলাম। রান্নাঘরে গিয়ে চা বানানোর জন্য পানি বসালাম। ভাবতে লাগলাম অরণ্য কখন আসবে। খেয়াল করলাম রান্নাঘরের দরজা দিয়ে হালকা বাতাস আসছে। বাতাসটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বাতাসটা অসম্ভব একটা মায়া আসছে। বাতাসে একটা ফুলের গন্ধ ভেসে উঠছে, হয়তো হাসনেহেনা ফুল হবে। গন্ধটা যেন তীব্র হতে লাগলো, বোঝাই যাচ্ছে বাতাসের বেগ যত বাড়ছে গন্ধটা যেন আরও তীব্র হচ্ছে। হালকা হালকা ফুটে ফুটে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখেই আমার আর অরণ্যর প্রথম পরিচয়ের কথা মনে পড়ে গেল। ওই দিনও ঠিক এরকমই হালকা বৃষ্টি পড়েছিল। চারিদিকে হুট করে অনেক বাতাস বইছিল। আমার মা বাবা ওর সাথে আলাদা করে দেখা করার কথা বলল, কারণ আমাদের বিয়েটা পারিবারিক মতোই হয়েছিল। কিন্তু আমার পরিবার আমাকে বেশ বুঝতো, তাই পাকা কথা দেওয়ার আগে আমার মা বলল, ও না, একবার গিয়ে অরণ্যের সাথে দেখা করে আয়, দেখ ছেলেটা কেমন, যদি ভালো হয় তাহলে পাকা কথা দিব। আমারও বেশ লজ্জা লাগছিল মায়ের কথা শুনে, যদিও তাকে দেখার জন্য মনটা আনচান করছিল, কারণ প্রথম দেখায় বেশ ভালো লেগেছিল অরণ্যকে। এবার হয়তো দেখা হলে বোঝা যাবে ও কেমন। কোনোভাবেই দেখা হওয়াটা সুযোগটা হাতছাড়া করলাম না। মাকে লজ্জায় লাল মুখ করে জবাব দিল, আচ্ছা মা, তোমার যা বলো তাই হবে। মাও বলল রাতে আমাকে জানাবে ওদের সাথে কথা বলে। যথারীতি মা ওদের সাথে কথা বলে আমার রুমে এসে বলল, কালকে অরণ্য দেখা করতে আসতে যাচ্ছে, তোরাই ঠিক করে নিস কোথায় দেখা করবে। এটা অরণ্যের নাম্বার, তোকে ফোন দিতে বলেছে। আমি মায়ের কথা শুনে একটু বিরক্ত হলাম। মা, আমি কেন কল দেবো? ওনাকে বলতা কল দিতে। আমি কল দিলে না কি ভাববে? মেয়ে হয়ে ছেলে মানুষকে কল দিব? কি যে করো বুঝি না। মা এবার মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে বোকা মেয়ে, ছেলেটাই বললো তোকে কল দিতে, ও কল দিলে তুই যদি কিছু মনে করিস এই জন্য। আমি তখন একটু লজ্জা পেলাম, আচ্ছা একটু পর কল দিব। মাও হেসে চলে গেল। আমি ভাবতে লাগলাম কল দিয়ে কি বলবো। 7-5 ভাবতে ভাবতে কল দিয়েই বসলাম। কল ধরার পর একটু কাঁপা স্বর নিয়ে বলল, হ্যালো, অরণ্য সাহেব বলছেন? আমি অনন্যা, তাই তো? হ্যাঁ, অনন্যা। আপনি জানলেন কীভাবে? নাম্বারটা সেভ করে রেখেছিলাম। তাহলে আপনি তো কল দিতে পারতেন। আমি একটু চুপচাপ তো, তাই সাহস পাচ্ছিলাম না কল দিতে। কী থেকে কী ভেবে বসেন। তার উপর এর আগে মেয়ের সাথে তেমন কথা বলিনি। মোট কথা আপনাকে কল দিলে কি মনে করেন এ ভেবে সাহস পাচ্ছিলাম না। আরে কি মনে করব? আচ্ছা যাই হোক না, মা বলছিল আপনার সাথে একটু দেখা করে পরিচয় তো হয়ে নেওয়ার জন্য। আপনি কী চান? শুধু আপনার মা বলছে বলে দেখা করবেন? আপনার দেখা করার ইচ্ছে নেই? আমি তখন ওর কথা শুনে বেশ লজ্জা পাচ্ছিলাম। একটু লজ্জা লজ্জা মুখ আর লাজুক স্বরে জবাব দিলাম, আপনার কি মনে হয় আপনার ইচ্ছা নেই দেখা করতে? তখন ও একটা অট্টহাসি দিয়ে বলল, এর জন্যই তো ওয়েট করছি। আমিও তখন বেশ লজ্জায় জবাব দিলাম,
ও তখন বলেছিল, আচ্ছা আমরা ধানমন্ডি লেকে দেখা করি, তাহলে একটু ঘুরে কথা বলতে পারবো। আমিও রাজি হয়ে গেলাম। পরের দিন হালকা একটু সেজে দেখা করতে গেলাম। তখন হুট করে এমন হালকা হালকা বৃষ্টি শুরু হলো, আমি বৃষ্টিতে ভিজে ওকে খুঁজছিলাম। হঠাৎ খেয়াল করলাম ও এক থকমা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো আর বলল, বৃষ্টিতে তো ভালোই ভিজে গেছেন, চলেন ওইদিকে গিয়ে বসি। হুট করে এভাবে বৃষ্টি চলে আসবে বুঝতে পারিনি। আমি বেশ লজ্জায় উত্তর দিলাম, আরে কিছু হয়নি, আপনি এত অস্থির হবেন না। অরণ্য মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা অস্থির হব না, চলেন ওই জায়গাটায় বসি, বৃষ্টি কমলে না হয় একটু হাঁটাহাঁটি করব। আমি সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। অরণ্য আর আমি গিয়ে একটা জায়গায় বসলাম। অরণ্য কাঁপা কাঁপা হাতে আমার দিকে ফুলগুলো বাড়িয়ে দিল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে কাঁপছেন কেন? জীবনে কোনো মেয়েকে ফুল দেয়নি তো কখনো, তাই। আমি এক মুঠো হাসি দিয়ে ফুলগুলো নিয়ে বললাম, ও আচ্ছা তাই বলুন। এরপর দুজনে কথা বলা শেষ আর একে অপরকে বেশ পছন্দ করে ফেললাম, আর আমাদের বিয়ের কথা হয়ে গেল। এর কিছুদিন পর ওর সাথে আমার বিয়ে হয়ে গেল। আজকে হঠাৎ বাইরে এই বৃষ্টি দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। হুট করে খেয়াল করলাম একটা আলো এসে রান্নাঘরে পড়েছে। আমি বেশ অবাক হলাম, এই আলো কোথা থেকে আসলো, কারণ আকাশে চাঁদ নেই, চাঁদের আলো আসবে। কিছুটা অবাক হয়ে খেয়াল করলাম আলোর রেখাটা চলে গেল আর চারিদিকে অন্ধকার হয়ে গেল, কারেন্টে চলে গেল। হাতের কাছে কিছু পাচ্ছিলাম না ভেবে মোম জ্বালাবো, খেয়াল করলাম চুলোও নিভে গেছে। পুরো বাড়িটা অন্ধকার নিকষে কালো হয়ে গেল। বাইরে থেকে ভেসে আসা ফুলের গন্ধটা তীব্র হতে লাগলো। গন্ধটা আমার মাথায় ঝিম ধরে বসলো। আমি দেশলাই খুঁজছিলাম আগুন জ্বালানোর জন্য, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আচমকা একটা কান্নার আওয়াজ পারলাম, মনে হচ্ছে কেউ কাঁদছে। আমি ভয়ে মুচড়ে গেলাম। এ বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, আর পাশের বাড়িগুলো অনেক দূরে। কে এত জোরে কাঁদবে যে এখানে শোনা যাবে? প্রশ্নগুলো যেন মাথায় ঘুরপাক করছিল, আর এদিকে অরণ্য নেই। কী করব বুঝতে পারছিলাম না। কান্নাটা কোথা থেকে আসতে বুঝতে পারছিলাম না। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না। কান্নাটার শব্দ আরও বাড়তে লাগলো। আমি হুট করে বলতে চাচ্ছিলাম, কে কাঁদতেছেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পর কোনো কথা বলতে পারছিলাম না। গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। গা হাত পাতে কোনো শক্তি পাচ্ছিলাম না। মাথার ব্যথাটা তীব্র হতে লাগলো, সাথে ফুলের গন্ধটা, তার সাথে কান্নার আওয়াজটা যেন আরও শ্রবণকটু হতে লাগলো। এবার মনে হচ্ছে আমার দমটা আটকে যাচ্ছে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আমার। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এবার কান্নার শব্দের সাথে নুপুরের শব্দ আসতে লাগলো। এলোমেলো কিছু কথার শব্দ শুনতে পাচ্ছিলাম। কথাগুলো এমন ছিল, মা আমি বেরোলাম, আসতে দেরি হবে। মা আমি এটা খাবো না। মা সবসময় কেন এত বিরক্ত করো? মা আর একটু ঘুমাতে দাও। বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা কিন্তু। কথাগুলো বারবার রিপিট হতে লাগলো। সে সাথে কান্নার আওয়াজটা তীব্র হতে লাগলো, সাথে একটা বাচ্চাও কাঁদতে লাগলো। চারপাশে ফুলের গন্ধটা আমার মাথায় ঝিম ধরে গেল। নিমেষে আমার চোখ বন্ধ হয়ে গেল। আচমকা মাথায় একটা আঘাত অনুভব করতে লাগলাম, আর হঠাৎ পড়ে গেলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম অরণ্য আমার চোখে পানি ঝাপটা দিচ্ছে আর বিষণ্ণ কণ্ঠে অনা অনা বলে ডাকছে। বোঝা যাচ্ছে আমার এই অবস্থায় বেশ চিন্তায় পড়ে গেছিল। আমি পানির ঝাপটা পেয়ে উঠলাম। উঠে খেয়াল করলাম আমি ড্রয়িং রুমে পড়ে আছি। অরণ্য আমার অবস্থা দেখে বলছে, অনেক কী হয়েছিল তোমার, তুমি এভাবে পড়েছিলে যে? তোমাকে তো বলেছিলাম দরজা লাগানোর জন্য, তাহলে দরজা না লাগিয়ে কী এমন হলো এখানে পড়ে আছো? অরণ্যর কথা শুনে আমি বেশ চমকে গেলাম, কারণ আমি তো দরজা লাগাতেই নিচে নেমেছিলাম, আর তখনই তো দেখছিলাম দরজাটা কেউ একজন লাগিয়েছে। আর আমি তো রান্নাঘরে ছিলাম, এখানে আসলাম কী করে? আমি তো রান্নাঘরে চা বসিয়েছিলাম। কিছুটা কম্পিত হয়ে অরণ্যর কথা জবাব না দিয়ে দৌড়ে রান্নাঘরে দিলাম, আর খেয়াল করলাম রান্নাঘরে কিছুই নেই। তার মানে এতক্ষণ কি আমি দেখেছিলাম? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কোনো কিছু যেন আমার মাথায় আসছে না। অরণ্য আমার পিছন পিছন রান্নাঘরে এসে আমাকে বলল, কী ব্যাপার না, কী হয়েছে? তুমি রান্নাঘরে আসলে কেন? কী হয়েছিল তোমার? কথা বলতেছো না কেন? অরণ্য কথা শুনে কিছুক্ষণ ভেবে চুপ করে রইলাম। তারপর মনে মনে ভাবলাম, অরণ্যকে এই ঘটনা বলা যাবে না। সকালে একবার এসব নিয়ে রাগ করেছে, এখন আবার এই ঘটনা বললে মনে করবে আমি পাগল হয়ে গেছি। আরও এটা হতে পারে মনের ভুলও হতে পারে, হতে পারে মাথার ব্যথায় আমি সেন্সলেস হয়ে গেছি আর হাবিজাবি দেখছি। তাই একটু স্থির হয়ে শান্ত কণ্ঠে অরণ্যকে জবাব দিলাম, না তেমন কিছু না, সারাদিনে অনেক পরিশ্রম গেছে, তাই শরীরটা বেশ খারাপ লাগছে। মাথা ব্যথাটা অনেক ব্যথা করছিল। মাথা ব্যথায় কী হয়েছে বলতে পারবো না। অরণ্য এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে বলল, কতবার বলছি আজকে সবটা পরিষ্কার করতে হবে না, আমি আসতে দেরি করবো। কে শোনে কার কথা? সারা বাড়ি একদিনে পরিষ্কার করছো? মাথা কি এমনি এমনি ব্যথা করছে নাকি? আমার কথা তো শুনতে চাও না। তার উপর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। সবসময় একরকমই করো, একরকমই ভাবটা তোমার আর গেল না। আমি এবার একটা মুচকি হাসি দিয়ে কয়েকদিনের পুরনো ডায়লগটা নিলাম, কারণ বিয়ের পর থেকে কিছু নিয়ে ঝামেলা হলে আমি এই ডায়লগটা দিই। ডায়লগটা হলো, আমি এমনি মানতে পারলে সদাই না হয় বিদায়। অন্য ডায়লগটা শুনে একটু হেসে বলল,
চলো এবার উপরে যাই। বাইরে গিয়ে তেমন কিছু পেলাম না, কারণ এখানে অনেক আগে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। ঢাকার মতো বেশি রাত পর্যন্ত দোকান খোলা থাকে না। সারা বাজার খুঁজে একটা হোটেল খোলা পেলাম না, আর দেখলাম হালকা রুটি আর সবজি আছে, এটাই নিয়ে চলে আসলাম। চলো উপরে গিয়ে এটা খেয়ে মাথা ব্যথার ওষুধ খেয়ে নিও। অর্ণ যা বলছে তা ঠিক বলছে, হয়তো মাথা ব্যথার কারণে এসব আবোল তাবোল দেখছি। মাথাটা ব্যথাও বেড়েছে, কিছু একটা খেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাব। আমি অরণ্যর কথা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললাম, চলো উপরে চলে যাই। আমি আর অরণ্য উপরে যেতে লাগলাম, কিন্তু কেন জানি না একটা সিঁড়ি পার হওয়ার পর নুপুরের হালকা আওয়াজ কানে আসলো। পরপর সিঁড়ি পার হতে লাগলাম আর এমন হালকা আওয়াজ পেতে লাগলাম। অরণ্যকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অরণ্য, কোনো আওয়াজ পাচ্ছ? কিসের আওয়াজ? এই তো নুপুরের আওয়াজ। কই না তো, কিন্তু কেন? না এমনি, বাদ দাও, রুমে চলো। এরপর দুজনে রুমে গেলাম। অরণ্য আমার দিকে খাবার বাড়িয়ে দিয়ে বলল, এই নাও খাও। শুকনো রুটি আর ভাজি, আর কিছু পেলাম না। আপাতত এটাই খেয়ে রাত পার করতে হবে। আরে এতেই হয়ে যাবে, তুমি খাও, ঘুমাতে হবে। না ঘুমালে মাথা ব্যথা কমবে না। হ্যাঁ, খেয়ে ঘুমাও। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম দুজনে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না আমার। কেন জানি না বারবার সকালের কাহিনীটা মনে পড়ছে, একটু আগে ঘটে যাওয়া কাহিনীটা মনে পড়ছে। কেন জানি না নিজের অজান্তে সব গুলিয়ে ফেলছি। এদিকে মাথা ব্যথা করছে অনেক, কিন্তু ঘুমাতে পারছি না। বারবার মনে হচ্ছে আমি তো রান্নাঘরে চা বসিয়েছিলাম, তাহলে চুলের উপর থেকে চায়ের পাতিলটা কোথায় গেল? যতই ভাবছি ততই মাথা গুলাচ্ছে, আর হালকা ভয়ও লাগছে। অরণ্যর দিকে খেয়াল করলাম, দেখলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন। হালকা একটু জড়িয়ে ধরলাম ওকে, আর ও আমাকে ধরলো। ও বুঝতে পারলো আমার ঘুম হচ্ছে না, আমি এখনও ঘুমাইনি। তাই ঘুম ঘুম কোনটা আমাকে বললো, অনেক কী হলো, এখনও ঘুমাওনি? ঘুম আসছে না অরণ্য, মাথাটা বেশি ব্যথা করছে। চোখটা বন্ধ করে শুয়ে থাকো, না ঘুমালে ব্যথা কমবে না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাক। আমি অরণ্যর কথা মতো জোর করে চোখটা বন্ধ করে রাখলাম। আস্তে আস্তে আমার ঘুম ঘুম ভাব আসলো, ঘুমিয়ে পেলাম। হঠাৎ করে একটা শব্দ কানে আসলো, কিছু কথা কানে বাজতে লাগলো, যেটা আমি ওই সময় শুনেছিলাম। তার সাথে আরও কিছু এলোমেলো কথা আসতে লাগলো। কথাগুলো হলো, বাবা আমার জন্য আইসক্রিম এনো। মা আমি বেরোলাম। বাবা আমার ঘড়িটা কোথায়? মা আমাকে 100 টাকা দাও, আজকে আসতে দেরি হবে, আমি গেলাম। আরে মা এখন খাবো না। কথাগুলোর সাথে সাথে হুট করে বিকট কান্নার শব্দ। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে খেয়াল করলাম কোনো আওয়াজ আসছে না। হয়তো আমি বেশি ভেবে ফেলেছি, তাই স্বপ্ন দেখছিলাম। না, আর এত ভাবলে চলবে না। আবার জোর করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম 7টা বাজে, আর অরণ্য এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। অফিস না থাকলে বেলা করে ঘুমানো তার একটা বদ অভ্যাস, আর আমারও তার ঘুমটা নষ্ট করার একটা বদ অভ্যাস আছে। তাই ডাকতে লাগলাম আর বলতে লাগলাম, অরণ্য ঘরে তো কিছুই নেই, রান্না করবো, যাও কিছু নিয়ে আসো। অরণ্য ঘুম ঘুম ভাব নিয়ে বলল, অনা যা আছে তাই দিয়ে চালিয়ে দাও, আর একটু চা করো। এখন বিরক্ত করো না, ঘুম পাচ্ছি খুব। আমি অরণ্যর কথা শুনে ওকে আরও বিরক্ত করলাম না, কারণ গতকাল সারাদিন আমার থেকে বেশি কষ্ট করেছে। তাই ভাবলাম আটা আছে, রুটি বানাই, আর টুকিটাকি সবজি ছিল ওগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো সবজি করে আর ডাল ভুনা করে এ দিয়ে কোনোরকম সকালটা পার করতে পারলেই হলো। যেই ভাবনা সেই কাজ। দৌড়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে যা দেখলাম, আমার চোখ যেন মাথায় উঠে গেলো। খেয়াল করলাম চায়ের পাতিলটা চুলার উপরে হালকা পুড়ে রয়েছে। বোঝা যাচ্ছে গরম পানি হতে হতে এই অবস্থা হয়েছে। কিন্তু আমি তো রাতে খেয়াল করলাম তখন তো পাতিল পাইনি। তখন এই পাতিল কোথায় গিয়েছিল? মাথায় কিছু কাজ করছে না। কোন ভ্রমে পড়লাম আমি? ধুর, এসব ভাবনা আর ভাববো না। না ভেবে রুটি, ডাল ভুনা আর সবজি করে অরণ্যকে ডাকতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম অরণ্য চেয়ারে বসা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এত তাড়াতাড়ি এখানে আসি কী করে? অরণ্য মুচকি হাসি দিল। আমি অরণ্যকে খাবার দেওয়ার জন্য প্লেটটা নিয়ে দিতে যাব, ঠিক ওই সময় খেয়াল করলাম অরণ্য সিঁড়ি দিয়ে নামছে আর বলতেছে, এত ডাকাডাকির কী আছে? আসতে তো একটু লেট হলো, তাই না? আমি কিছুটা অবাক হলাম, কারণ একটু আগে তো অরণ্য চেয়ারে বসা ছিল, তাহলে ওইখানে গেল কীভাবে? আর চেয়ারে কে? চেয়ারের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। এ কী হচ্ছে আমার সাথে? যদি অরণ্যকে এটা বলি, ও বলবে সব কিছু হচ্ছে আমার হরর মুভি দেখার পরিমাণ না, কারণ আমার হরর মুভি বেশ ভালো লাগে। সারাদিন হরর মুভি দেখি, সময় পার করি। এসব ভাবতে ভাবতে অরণ্য চলে আসলো আর বলল, ম্যাডাম তো দেখি ভালোই রান্না করছে। আর এরপরে অরণ্য কী বলবে তা আমি জানি। বিয়ের 8 মাস পর অরণ্য এসব কথা শুনতে শুনতে আমার এখন মুখস্থ হয়ে গেছে। আর আমার ওর কথা শোনাতে শোনাতে বোরিং লাগে না, বেশ ইন্টারেস্ট নিয়ে শুনতে হয়। না হয় রাগ করে বসে। তার বলাটা শুরু হয়ে গেলে সে বলল, শোনো, আমি যখন ঢাকা ভার্সিটিতে অ্যাডমিন হই, তখন প্রথম প্রথম চিন্তা করতাম আমি একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করব। কিন্তু হলের থেকে যখন হলের খাবার খাওয়া শুরু করি, তখন থেকে আমার চিন্তা ভাবনা পাল্টে গেল। চিন্তা করলাম আমি একটা রান্না
পারে এমন একটা মেয়েকে বিয়ে করব। এর মধ্যে পড়াশোনা শেষ করলাম, চাকরি নিলাম। মা বাবা তোমাকে পছন্দ করলো, আমাকে ছবি দেখালো। ছবিতে দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু সুন্দর দেখলে তো চলবে না, রান্না জানতে হবে মেয়ের। তাই মাকে লাজুক কণ্ঠে জিজ্ঞাসা করছিলাম, মেয়ে কি রান্না পারে? মা একটা অট্টহাসি দিয়ে বলেছিল, মেয়ে রান্না পারে। আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম, এ মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এরপর তো তোমাকে বিয়ে করে নিলাম। আমি কিন্তু তোমার রূপ দেখে বিয়ে করিনি, তুমি রান্না পারো তাই বিয়ে করছি। আমাকে এবার চিরচারিত অভ্যাসের মতো একটা হাসি দিয়ে ওকে বলতে হবে, বুঝেছি বুঝেছি, আমি জানি আমি আমার রূপ না দেখে বিয়ে, গুণ দেখে বিয়ে করছেন। এর মধ্যে কথাটা আমি অরণ্যকে বলেই ফেললাম। তারপর দুজনে খাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে যাব কিছু কিনতে। অরণ্য বলল, অনা কী কী লাগবে একটু লিস্ট করো, আর রেডি হও, বাইরে গিয়ে নিয়ে আসি। আমি অরণ্যর কথা মতো কাজ করলাম, দুজনে বের হলাম। কিন্তু বের হওয়ার সময় খেয়াল করলাম একটা কালো রেখা আমার সাথে যাচ্ছে। আমি কিছুটা অবাক হয়ে রেখাটাকে খেয়াল করলাম, দেখলাম রেখাটা আঁকাবাঁকা হচ্ছে। আমি আরও বেশ অবাক হলাম এটা দেখে যে রেখাটা একটা মানুষের ছায়ার মতো দেখাচ্ছে। তাই তার মধ্যে আবার সেই কথাগুলো কানে ভাসতে আসলো। কথাটা বেশ ঝিমঝিম করতে লাগলো, মনে হচ্ছে আমার মধ্যে আমি নেই। হুট করে অরণ্যের ডাকে আমার ঘোর খালো। অরণ্য বলল, অনেক কী হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? কখন থেকে ডাকছি কোনো সাড়া দিচ্ছ না। আমি বেশ অবাক হলাম, সত্যি তো, এমন কেন করলাম? মাথাটা ব্যথা করছে হালকা, কিন্তু একটু আগে যা দেখলাম তা কি অরণ্যকে বলবো কি নাকি ভাবতেছিলাম। তারপর ভাবলাম না বলাই ভালো, হয়তো এসব নিয়ে বেশি ভাবছি তাই এমন হচ্ছে। কিছুটা হালকা নিঃশ্বাস ফেলে অরণ্যকে বললাম, আরে তেমন কিছু না, মাথাটা একটু জিম ধরে গেছিলো, চলো রেডি হয়ে দেরি হয়ে যাচ্ছে। চলো। বাজারে গিয়ে বিভিন্ন জিনিস কিনতে লাগলাম। হঠাৎ অরণ্য বলল, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে থেকে কিছু মাছ কিনে আনছি, তোমাকে এত ভিড়ের মধ্যে নিয়ে গেলে হারিয়ে ফেলবো। আমি সম্মতির সুযোগ নাড়িয়ে বললাম, আচ্ছা যাও। এরপর অরণ্য গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম একটা মহিলা আমার পাশে দাঁড়িয়েছে, বোঝা যাচ্ছে উনি এই এলাকার। আর মহিলাটা মিশুকে। মহিলাটা আমায় দেখে বলল, আপু মনে হয় নতুন আসছেন এই এলাকায়, আগে কখনো দেখিনি তো তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ এসেছি। এবার মহিলাটা আমায় হাসি মুখ নিয়ে জিজ্ঞাসা করলো, তা কোথায় থাকেন? একই এলাকায় থাকি, পরিচয় রাখা ভালো। আমিও বেশ স্বস্তি পেলে উত্তর দিলাম, তা ঠিকই বলেছেন, এই এলাকায় এসে খুব একা লাগছিল, ভেবেছিলাম হয়তো কাউকে পাবো না। খুব ভালোই হলো, একজনের সাথে দেখালো, আমি ওই পাশের বাড়িটায় থাকি। মহিলাটা আমার কথা শুনে বেশ চুপসে গেল, কিছুটা অবাক হয়ে বলল, ওই বাড়িটায় উঠেছেন? কিন্তু লোকের মুখে শুনেছি ওই বাড়িটা নাকি অশুভ আত্মা ঘোরাফেরা করে, এর আগে যারা এসেছে তারা 1 মাসের উপর থাকতে পারেনি। আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? আমি মহিলাকে কিছু জিজ্ঞাসা করতে নেব, ঠিক সেই মুহূর্তে অরণ্য এসে বলল, অনা আমার শেষ, এবার চলো। পাশ থেকে মহিলা বলে বসলো, উনি বুঝি আপনার স্বামী? আমি বেশ লাজুক কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ। তারপর অরণ্য আর মহিলাটা বেশ পরিচিত হলো। আমি বেশ কিছুক্ষণ কথা বললাম, কিন্তু এর মধ্যে বাড়িটা নিয়ে কোনো কথাই উঠলো না। মনের মধ্যে প্রশ্নটা রেখে বাড়িতে ফিরতে হলো। মহিলাটার কথাটা বেশ মনে হতে লাগলো, জিজ্ঞাসা করতে পারলাম না, কিসের অশুভ আত্মা? প্রশ্নটা মনে বারবার ঘুরতে লাগলো। আর আমি বেশ নিজেকে সামলে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে জানলা দিয়ে বাইরে তাকালাম, খেয়াল করলাম হাসনেহেনা গাছে একটা লাল খাম ঝুলে এসেছে। বেশ অবাক হলাম লাল খামটা দেখে। ফুলের গাছে এমন খাম ঝুলায় মানে বুঝলাম না, কিন্তু খামটা কিসের বেশ কৌতূহল জাগলো দেখার। কিন্তু বাড়ির মালিক বাগানে যাওয়ার দরজার চাবি দেয়নি, বাগানে যাওয়া নিষেধ করে দিয়েছিল, কিন্তু খামটা দেখার ভীষণ আগ্রহ জাগলো। তাই রান্নাঘর থেকে বের হয়ে বাগান যাওয়ার দরজার সামনে গেলাম। ওইখান দিয়ে খেয়াল করলাম তালা ঝুলো না। তালাটা দেখে বেশ অবাক হলাম, বুঝতে পারলাম না তালাটা কিভাবে খুললো, কারণ কিছুক্ষণ আগে তালাটা বন্ধ ছিল। মাথায় আসছে না তালাটা কি করে খুললো। কিছুটা অবাক হয়ে বাগানে প্রবেশ করলাম। বাগানে প্রবেশ করার পর একটা দমকা বাতাস চারিদিকে ছড়িয়ে পড়লো, সাথে সাথে হাসনিহানার তীব্র ঘ্রাণটা। হালকা নুপুরের আওয়াজ আসছে, কেন জানি না এগুলো এখন ভয় লাগতেছে না। কিছুটা অভয়ে সামনে এগোলাম, খেয়াল করলাম বাগানের চারিদিকে অনেক ফুল ফুটেছে। কিছুটা অবাক হলাম ফুলগুলো দেখে, কারণ বাগানের পরিচর্যা কেউ করে না, তবু বাগানে এত পরিচ্ছন্ন দেখে অবাক না হয়ে পারলাম না। আমিও আরও সামনে এগোতে লাগলাম। সামনে এগোতে এগোতে হাসনেহানা গাছটাও পেয়ে গেলাম। লাল খামটা হাতে নিলাম। এরপরে আর জীবনের মোড় পাল্টে দিল। এরপর আমার জীবন যে কী হলো নিজেই বুঝতে পারছিলাম না, কারণ এরপর থেকে আমার কি হয় আমি জানি না, মাঝে মাঝে আমার মাথায় অনেক ঝিম ধরে। গুড়ি গুড়ি নুপুরের আওয়াজ শুনতে পাই, অরণ্যকেও বেশ বিরক্ত লাগে, এলোমেলো কথাগুলো কানে বাজতে থাকে। মাথায় অনেক পেন হয়, কিন্তু একজন মনে হয় কিছু একটা বলতে চায়, আমি বুঝতে পারি না। মাঝে মাঝে আমি কি করে আমার নিজেরই মনে থাকে না, মনে হয় হঠাৎ হঠাৎ আমি আমার মাঝে থাকি না, আমি এক অন্য হয়ে গেছি। কিন্তু এখন আমি কি করে বসে বুঝতেই পারি না। এই তো কিছুদিন আগের কথা, জানি না আমার কি হয়েছিল, তবে এটুকু মনে আছে রাত 3টায় আমি হঠাৎ একটা আওয়াজ পাই, কেউ আমাকে
একজন আমাকে ছন্দা বলে ডাকছিল। কেন জানি না ছন্দা ডাকটা শুনে মনে হচ্ছিল সে আমাকেই ডাকতেছে। তাই ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম। খেয়াল করলাম একটা কালো ছায়া আমাকে বলতেছে, ছন্দা চলো, তুমি তোমার প্রতিশোধ নাও। খেয়াল করলাম ছায়াটার সাথে একটা বাচ্চাও ছায়া আছে। ঠিক এরপর কি হয়েছিল আমি জানি না। অরণ্যর ডাকে আমার জ্ঞান ফিরে। খেয়াল করলাম আমি ছাদের কর্নারে পড়ে আছি। অরণ্য ভয়ে কুঁচকে গিয়ে আমাকে বলল, অনা কি হয়েছিল তোমার? তুমি হঠাৎ ছাদের কার্নিশে এসে এভাবে হাঁটছিলে কেন? আমার তো প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। যদি পড়ে যেতাম তখন কি হতো? আমি কিছুটা অবাক হয়ে ভাবলাম, আমি তো এখানে আসিনি, তাহলে কিভাবে আসলাম? কিছুটা অবাক হয়ে অরণ্যকে জবাব দিলাম, কি বলো অরণ্য, আমি তো এখানে আসিনি, আমি এখানে কি করে আসলাম? অরণ্য আমার কথা শুনে বেশ অবাক হলো। আমি বেশ অবাক হয়ে অরণ্যর কথা শুনে কোনোভাবেই কথা বলতে পারছিলাম না। আমি এখানে কেন আসলাম আমার মাথায় এসব চিন্তায় অস্থির করে দিচ্ছিল। তাও মনে করতে পারছিলাম না অরণ্য মিথ্যে বলছে নাকি ভুল, সেটা বুঝতে পারছিলাম না। এটা তো তবে সাধারণ কাহিনী। পরের কাহিনীর ছিল আরও ভয়ঙ্কর ছিল। আমি সেদিন রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ করে আমার মাথাটা বেশ ঝিম ধরে গিয়েছিল। তারপর যখন খেয়াল করলাম অরণ্যের হাতটা রক্তে মাখা। আমি বেশ অবাক হয়ে অরণ্যের কাছে গিয়ে বললাম, কী হয়েছে তোমার, এভাবে কাটলো কীভাবে? অরণ্য বেশ বিস্মিত হলো আমার কথা শুনে। একটু রাগী কণ্ঠে বলল, অনা তুমি ঠিক আছো তো? যা ইচ্ছে তাই করছো। আমাকে তুমি নিজে বটি দিয়ে আঘাত করলে আর এখন বলতেছো সব ঠিক আছে কি না? পাগল হয়ে গেছো তুমি? আমি অরণ্যর কথা শুনে বেশ অবাক হলাম। অরণ্য এসব কী বলছে? আমি তো কিছুই করিনি। অরণ্য আমাকে এভাবে দোষারোপ করছে কেন? আমি কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অরণ্যের দিকে। তারপর বললাম, অরণ্য তুমি এসব কী বলছো? আমি তো আঘাত করিনি তোমাকে। তাহলে এমন কেন বলছো? তুমি আমার নামে এমন অভিযোগ কিভাবে করতে পারলে? আমি তোমাকে বটি দিয়ে কাটতে যাব এটা ভাবলে কি করে? আমি তোমাকে ভালোবাসি অরণ্য। অরণ্য এবার রাগী হয়ে জবাব দিল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে অনা। তোমার হাতে এখন বটি আছে, তারপরও তুমি অস্বীকার করবা যে তুমি এই কাজ করনি? এসব কেন করতেছো দিন দিন? তোমার এসব পাগলামি আমাকে বিরক্ত করছে, তুমি বুঝো না। আমি আর নিতে পারছি না তোমার পাগলামি, থামাও এবার। আমি অরণ্যর কথা শুনে নিজের হাতের দিকে তাকালাম। সত্যি তো, হাতে বটি আমার। আর বটিটা রক্ত মাখা, কিন্তু এ বটি আমার হাতে আসলো কি করে? আমি তো বটি ধরি নাই। আর আমি তো বটি দিয়ে অরণ্যকে মারিনি। তাহলে অরণ্যকে আঘাত করলে কে? আমার কিছুটা মনে পড়ছে না। আমি বেশ বিভ্রান্ত নিয়ে অরণ্যকে বললাম, অরণ্য বিশ্বাস করো আমি তোমাকে আঘাত করিনি। আমার কি হয়েছে আমি জানি না। আমি কেন এমন করছি তাও জানি না। আমাকে বোঝার চেষ্টা করো। অন্য রাগটা যেন আরও বেড়ে গেল আমার কথা শুনে। রাগে উত্তর দিল, আমি আর পারবো না তোমাকে বোঝাতে। অনেক হয়েছে, আর না। আমাকে এবার মাফ করো। তুমি আমার জীবনটা নরক করে দিয়েছো। কী দোষ ছিল আমার বলো তো? আমি তো তোমাকে কোনো কিছু করিনি। তাহলে কেন আমাকে এভাবে আঘাত করছো? কথাগুলো শুনে আমার ভেতরটা হু হু করে কেঁদে দিল। কারণ আমাকে অরণ্য ভুল বুঝতে। দিনের পর দিন অরণ্যর সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগলো। একের পর এক ঘটনা আমাকে পাগল করে দিল। শেষ যে ঘটনা ঘটেছিল সেটা ঘটার পর আমার জীবনটা পুরোপুরি নিঃশেষ হয়ে গেল। সেই দিন আমি বেডরুমে বসে বই পড়ছিলাম। মনটা খুব খারাপ ছিল, তাই ভাবলাম একটু বই পড়ি। এদিক দিয়ে অরণ্যের সাথে আমার সম্পর্কটা প্রায় শেষের দিকে। ঠিকমতো কথা হয় না আমাদের মাঝে, একে অপরকে বুঝতে পারি না এখন। মনটা বেশ বিষণ্ণ হয়ে থাকে আমার। এই বিষণ্ণ মনটা ঠিক করার জন্য বই পড়া। বই পড়তে পড়তে খেয়াল করলাম একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজটা তীব্র হতে লাগলো আস্তে আস্তে। হাসনাহেনার গন্ধটাও ভারী হতে লাগলো। মাথাটা বেশ ঝিম ধরে গেল। হুট করে আমার কী হলো আমি জানি না। যখন আমার বোধশক্তি ফিরল আমি খেয়াল করলাম আমি অরণ্যকে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করতেছি। আর অরণ্য নিচে পড়ে আছে। তাড়াহুড়ো করে অরণ্যকে তুলতে গিয়ে দেখলাম রক্তে চারিদিক মাখামাখি হয়েছে। কিছুটা বিষণ্ণ হয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার চিকিৎসা করার পর অরণ্য কোমাতে চলে গেল। সেদিনের ভিতরটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে জানি না। কেন এমন হচ্ছে আমার সাথে? যা করতে চাইনি তাও করতে হচ্ছে। মাথার ব্যথাটা দিন দিন বাড়তে লাগলো। এখন আমার কী করা উচিত জানি না। আমি ওই বাড়ি থেকে বের হতে চাইলেও পারি না। মনে হয় কোনো এক মায়া আমাকে আটকে রাখছে। এই কথাগুলো অনা ডাক্তার ঈশিতাকে বলে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। ডাক্তার ঈশিতা একজন মনোরোগ বিশেষজ্ঞ। ডাক্তার ঈশিতা ওনার কথা শুনে বেশ অবাক হলো, কারণ এর আগে এমন রোগী সে পায়নি। ঈশিতার কেন জানি না মনে হচ্ছে এটার সাথে কোনো প্যারানর্মাল কোনো কিছু আছে। কেন জানি না ওনাকে দেখে তার বেশ কষ্ট লাগলো। ঈশিতা এর আগে প্যারানর্মাল বিষয়টা নিয়ে অনেক স্টাডি করেছে, তাই কৌতূহলবশত ঈশিতা ওনাকে বলে বসলো, আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার বাড়িটা থাকতে পারি? তাহলে বিষয়টা খুব ভালো করে বুঝতে পারতাম। ওনা ঈশিতার কথায় কোনোরূপ আপত্তি না জানিয়ে সম্মতি দিয়ে বলেন, আপনি যতদিন ইচ্ছে থাকুন, তবুও এ জীবন থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন। ঈশিতা ওনাকে একটু আশ্বস্ত করে দিয়ে বলল, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ। সময় করে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনি কবে যাবেন বলুন? আমি আজকে রাতে যাব। আপনি যত সম্ভব নিজেকে সাবধানে রাখবেন। আচ্ছা, আপনি আসবেন কিন্তু।
আমি অপেক্ষা করব। এ বলে অনন্যা চলে গেল। ঈশিতা সারাদিন ব্যাপারটা নিয়ে একটু ভাবলো, স্টাডি করলো বিষয়টা নিয়ে। তারপর সন্ধ্যায় রওনা দিল অনার বাড়ির উদ্দেশ্যে। অনার বাড়ি ঢোকার সাথে সাথে একটা ছায়া ছায়াটা আস্তে আস্তে সামনে গিয়ে বাড়ির দরজার সামনে এসে মিলিয়ে গেল। ঈশিতা দরজা নক করতে যাবে, ঠিক ওই সময় খেয়াল করলো দরজাটা খোলা। আর খোলা করলো ঘরের ভিতর থেকে জানি মৃদু বাতাস বইছে, উপর থেকে একটা সুরেলা কণ্ঠে ভেসে আসছে। হঠাৎ একটা বিকট কান্নার শব্দ ঈশিতাও পেল। ঈশিতা শব্দটা ধরে সামনে এগোতে লাগলো। দেখলো অনা চেয়ারে বসে আছে। অনা যখন ঈশিতার দিকে তাকালো তখন খেয়াল করলো ওনার চোখগুলো আগুনের মতো করে বেরোচ্ছে। সারা বাসা কাঁপতেছে, দমকা বাতাস সব কিছু উলটপালট করতেছে। চারিদিকে বিকট বিকট কান্নার শব্দ। ঈশিতা ভালোই বুঝতে পারছিল ওনার মধ্যে কোনো আত্মা ভর করেছে। ঈশিতা তার ব্যাগ থেকে একটা সুগন্ধি বের করে ওনার দিকে ধরলো। সাথে সাথে অনা শান্ত হয়ে গেল। ঈশিতা শান্ত স্বরে ওনার দিকে তাকিয়ে বলো, তুমি কে? আমাকে বলো, তোমার কি পরিচয়? আমি তোমাকে সাহায্য করব। তুমি কেন ওনার শরীরে ভর করেছো? অনা গাঁটটা মটকে দিয়ে বলল, সত্যি কি তুমি আমাকে সাহায্য করবে নাকি এটা তোমার ছলনা? বিশ্বাস করো আমায়, আমি কোনো ছলনা করি না। বলো আমায় তুমি কি চাও আর কেন এমন করছো? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমায় এই জীবন থেকে মুক্তি দিতে চাই। এবার অনার ভিতর থেকে আত্মাটা ঈশিতাকে বলল, আমি ছন্দার বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম। বাবা মা আমাকে অনেক ভালোবাসতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আমি দেখতে কালো ছিলাম বলে কেউ আমাকে বিয়ে করতে চায়নি। বাবা বাধ্য হয়ে একটা নিম্নবিত্ত পরিবারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। বিয়ের পর বুঝতে পারি ছেলেটা আমায় বিয়ে করেনি, আমার বাবার টাকাকে বিয়ে করছে। বাবার টাকার প্রতি তার বেশ লোভ ছিল, কিন্তু আমি বিষয়টি এত গভীরভাবে চিন্তা করতাম না, কারণ ভাবতাম হয়তো সে বাবার ব্যবসা বাড়াতে চেয়েছে। এর মধ্যে হুট করে আমার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। জানতে পারি আমার বাবা মা সব সম্পত্তি তার নামে করে দিয়ে গেছে। এরপর শুরু হয় আমার উপর অত্যাচার। এক তো অসুন্দর ছিলাম তাই কষ্ট দিত, তার উপর একের পর এক পরকীয়া। সারাক্ষণ কাঁদতাম তবুও তার মন গলতো না। ভালোবেসে ফেলেছিলাম খুব, তাই কিছু করতে পারতাম না। প্রতি মুহূর্তে এসব মানতে কষ্ট হচ্ছিল, কিন্তু সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না। এর কিছুদিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট। মনটা বেশ খুশি হয়ে গেল এই কথাটা শোনার পর, কিন্তু আমার স্বামীর পরকীয়া দিন দিন আরও বাড়তে লাগলো আর আমাকে কষ্ট দিতে লাগলো। জানতে পারি সে আমার কাছ থেকে ডিভোর্স চায়। এদিকে অর্ধেক সম্পত্তি বাবা আমার বিয়ের আগে লিখে দিয়েছিল বলে সে সম্পত্তির জন্য সে আমাকে ডিভোর্সও দিতে পারছিল না। আর এইদিকে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তাই ছাড়তেও পারছিলাম না। সব মিলিয়ে এক গোলকধাঁধায় পড়ে গিয়েছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। এর মধ্যে আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। ভেবেছিলাম বাচ্চা হওয়ার পর হয়তো সে খুব খুশি হবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। হুট করে একদিন ও আমাকে মাথায় আঘাত করে আর আমি নিস্তেজ হয়ে নিচে পড়ে যাই। আমার বাচ্চাটা আমার কোলে ছিল, বাচ্চাটাও নিচে পড়ে চিল্লাতে থাকে। বাচ্চাটাকে আগলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আগলে ধরার শক্তি পাচ্ছিলাম না। আমার এই অবস্থা থেকে ও বলে, তোমাকে আমি কোনোদিন ভালোবাসিনি, তোকে বিয়ে করছি সম্পত্তির জন্য, আর তোর বাবা মাকে আমি মেরেছি, আর ওই যে তোকে বাঁচিয়ে রেখেছি শুধু তোর সম্পত্তির জন্য। অনেক দিন যাবত তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি, আজ পেয়েছি। এ বলে আঘাতের উপর আঘাত করতে লাগলো। আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম, আর বাচ্চাটাকে উপর থেকে আছাড় মেরে দিল। আমার বাচ্চাটাকেও বাঁচতে দিল না। কীভাবে পারলো বাবা হয়ে নিজের সন্তানকে সম্পত্তির লোভে মারতে? মরার পর আমাকে আর আমার বাচ্চাটাকে ওই হাসনেহানা গাছটার নিচে পুঁতে রাখে। এরপর থেকে আমি এখানে আটকে আছি, আর আমার স্বামী নতুন বিয়ে করে অন্য বাড়িতে চলে যায়। কোনোভাবেই পারছি না এই নরক যন্ত্রণা থেকে বের হয়ে। কোনো দম্পতি দেখলে আমার স্বামীর কথা মনে পড়ে যায়, আর আমি মেয়ে শরীরে ভর করি আর পুরুষকে আঘাত করি। এজন্য আমি অরণ্যকে আঘাত করি। ঈশিতার কথাগুলো শুনে চোখের জল আটকে রাখতে পারছিল না। ছন্দাকে কান্না সামলিয়ে বলল, তোমার এই জীবন থেকে মুক্তির উপায় বলো। ছন্দা একটা ফুটেজ এগিয়ে দিয়ে ঈশিতাকে বলল, এই যে ফুটেজ, পুলিশকে দেখিয়ে আমার স্বামীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, আর আমার লাশটা উদ্ধার করে কবরের ব্যবস্থা করো। ঈশিতা সম্মতিসূচক নাড়িয়ে বলল, আমি সব দেখতেছি। এরপর ঈশিতা ফুটেজটা নিয়ে সন্ধ্যার স্বামীর নামে মামলা শুরু করে। সন্ধ্যার লাশ উদ্ধার করা হয়, আর দমকা হাওয়া যেন এ বাড়ি থেকে বের হয়ে যায়, আর অনা নিচে পড়ে যায়। ঈশিতা ওনাকে ধরে পানির ঝাপটা দিতে লাগলো। ওনার জ্ঞান ফেরার পর ঈশিতা ওনাকে বলল, অনা তুমি ঠিক আছো তো? ওনা এক বিন্দু হাসি দিয়ে বললো, আমি ঠিক আছি। হাসপাতাল থেকে ফোন আসলো আর বললো অনন্য ঠিক হয়ে গেছে। অনা ঈশিতাকে ধন্যবাদ দিল। অনন্য সব কথা শোনার পর ওনাকে বললো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। ওরা অনন্যকে আশ্বাস দিয়ে বললো, ছন্দা আর কখনো আসবে না। এরপর ওই বাড়িতে আর কোনো অঘটন ঘটেনি। ছন্দার স্বামীর শাস্তি হয়। সম্পত্তির লোভে মানুষকে পশু করে তোলে, এমন হাজারটা ঘটনা আশেপাশে শোনা যায়। সম্পত্তির জন্য নিজের ভাই মা বাবাকে মারতেও মানুষ কুণ্ঠবোধ করে না, কিন্তু সম্পত্তি যে মানুষকে সুখ দিতে পারে না এটা কেউ বোঝে না। অতৃপ্ত আত্মা।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।